তো আমি বেবি থাকতেই সৌদি আরবে চলে গিয়েছিলাম এয়ারপোর্ট করে বেবি একটা নিয়ে গেছিল আম্মু। যেমন কেফা হালুকা বলে, বাট না প্লিজ এটা বলবেন না কেউ, বলবেন কেফাল হাল। কেইফাল হাল Yes, মানে কেমন আছেন? কি খেয়েছেন বলা যায় হচ্ছে এশাক্কাল ইনতা। শাক্কাল ইনতা 6 দিনে 6 ঘন্টা ঘুমিয়েছি এরকম। 6 দিনে মানে 6 দিনে মানে এক দিনে 1 ঘন্টা করে ঘুমাইছেন, তার মানে 20 ঘন্টা প্লাস 22 ঘন্টা, 21 থেকে 22 ঘন্টা পড়াশোনা করেছে, ভাবা যায়? যাইনি, আমি বলেছিলাম যে আমি ঢাবিতে চান্স পাবো তারপর বাসায় যাব। আমি ঢাবিতে 205তম হয়েছি। 205তম, আর জাহাঙ্গীরনগর হচ্ছে 28তম হয়েছে। কখনো হাল ছেড়ে দিও না, কারণ এখনকার তোমার এই দাঁত চেপে রাখা কষ্টগুলো তোমাকে একদিন বিজয় অর্জন করিয়ে দেবে সারা জীবনের জন্য। সুপ্রিয় দর্শক বন্ধু, সবাইকে আজকের আমাদের চতুর্থ এপিসোডে স্বাগতম জানাচ্ছি জীবন গল্পে। আজকে আমাদের এই জীবন গল্পে একজন বিশেষ অতিথিকে আমরা নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ওনার নাম হচ্ছে নুসরাত জাহান তন্নি, যিনি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, এবং তিনি একটা সময় আসলে সৌদিতে পড়াশোনা করতেন। তো সেখান থেকে আসলে এই ঢাকাতে বিলং করা, ঢাকা ইউনিভার্সিটিতে পড়া, তো এর মধ্যে একটা অনেক অনেক স্ট্রাগল আছে, তার অনেক যুদ্ধ করতে হয়েছে। তো এই সবকিছু সম্পর্কে আমরা জানবো তার মুখ থেকেই। সুতরাং আমি দেরি না করে তার কাছেই চলে যেতে চাই। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আচ্ছা, আপনি হচ্ছে এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছেন, একটু যদি আপনার পরিচয়টা দিতেন, আপনার নাম সহ, কোন ডিপার্টমেন্টে পড়ছেন, বা আপনার এলাকা জেলা কোনটি? আমার নাম হচ্ছে নুসরাত জাহান তন্নি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। আমি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে বলছি। আর আমার দেশের বাড়ি হচ্ছে শরীয়তপুর, আর একটা ছোট গ্রামে ডামুড্ডা নাম, ওখান থেকে আমি বিলং করি। আমি একটু শুরু করতে চাই আপনার শুরুটা থেকে, অর্থাৎ আপনার প্রাথমিক লাইফ থেকে। আপনি আসলে প্রথম দিকে তো বাংলাদেশে ছিলেন না, আমি যতটা জেনেছি। আপনার বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন তার গল্পটা শুনলে। তো আসলে প্রাথমিক জীবনটা আপনার কেমন ছিল, প্রথম থেকে প্রাইমারি লাইফটা, এবং এটা কোথায় কাটিয়েছিলেন, বা কেমন ছিল পড়াশোনাটা? সবাই ছোটকালটাই মানুষকে একটা মানুষ হতে শেপ করে। তো আমার প্রথম দিক দিয়ে একটা ইউনিক বলা যায় আমার জীবনটা ছিল। আমার বাবা প্রথমে সৌদি আরবে ছিলেন, তো উনি হচ্ছে যে আমার আম্মুকে নিয়ে গিয়েছিল, আর যখন নিয়ে যাবে তখন হচ্ছে আমার কয়েকদিন ছিল। তো আমি বেবি থাকতেই সৌদি আরবে চলে গিয়েছিলাম এয়ারপোর্ট করে বেবি একটা নিয়ে গেছিল আম্মু। তো এত বছর আমার সৌদি আরবে থাকা হয়েছে। আমি বাংলাদেশে এসেছি হচ্ছে 2018 সালে। আর তার মানে আমার চাইল্ডহুডটা সৌদি আরবে হয়েছিল, আর আমি ওখানেই বড় হয়েছি। তার মানে কত বছর সৌদি আরবে ছিলেন ছোট থেকে? 14-15 বছর সৌদি আরবে। 15 বছর, মানে একদম জন্ম থেকে 14 বছর কিন্তু সৌদি আরবে কাটানো। তার মানে আশা করছি সে আরবিটাও খুব ভালো জানে, রাইট? অবভিয়াসলি জানতেই হবে, যেহেতু বিদেশে ছিলাম। 14টা বছর আসলে কম সময় না। তো এরপরে হচ্ছে আসলে প্রাইমারি লাইফটা আপনার কেমন ছিল, পড়াশোনাটা কেমন ছিল, মানে এই লাইফটা যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন, আসলে ওখানে অভিজ্ঞতাটা কেমন ছিল? আমার লাইফের সবচেয়ে বেস্ট সময়গুলো আমি ওখানেই কাটিয়েছি বলতে গেলে। তো ওখানে হচ্ছে যে আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে সৌদিদের সাথেই বড় হয়েছি। আমার স্কুল লাইফ থেকে হচ্ছে বাঙালিদের সাথে মেশাটা হয়েছে। আমি সবাই ভাবে যে ভালো স্টুডেন্টরা সবসময় ভালো করে, সবসময় সবকিছু পারে, টপার, বাট আমার সাথে এমন হয়নি। আমি প্রথমে অনেক অবাধ্য একটা সন্তান ছিলাম বলতে গেলে, পড়াশোনা তেমন করতে চেতাম না, অনেক অনীহা ছিল। মানে দুষ্টামি করতেন অনেক বেশি? দুষ্টামি করতাম, মানে কান্না করতাম, স্কুলে যাব না যাব না। আমার বাসা থেকে স্কুলের ডিস্টেন্সটা ছিল 1 আওয়ার, মানে 1 আওয়ার। তো বাসে করে যাওয়া আসা, আম্মুকে নিয়ে যেতে চেতাম, আম্মু মানে একদম অসুস্থ হয়ে যেত বাসে জার্নিটা করতে করতে। তো এই কারণে আমিও যেতে চাইতাম না। তো বাবা মা এক পর্যায়ে মানে কি বলে অতিষ্ঠ হয়ে গিয়েছিল যে ওকে আর স্কুলে পড়ানো লাগবে না, ও যখন নিজের থেকে ট্রাই করবে তখন ওকে স্কুলে পাঠাবো। তো এরপর হচ্ছে আসল ঘটনা। কতটা দুষ্ট ছিলেন যে বাবা মা আসলে পড়াতে চাচ্ছিল না? হ্যাঁ, তারপর? তো এরপর থেকে হচ্ছে যে যখন আমি মানে আমার 2তে হচ্ছে আমি বাসায় পড়াশোনা করেছি। আমার বাসায় আমার তালায় হচ্ছে আমার একটা টিচার ছিল বাঙালি, ওই টিচারটাই হচ্ছে আমাকে সবকিছু শিখিয়েছে প্রাইমারি লেভেলে। তারপর হচ্ছে 3তে গিয়ে ভর্তি পরীক্ষা দিয়ে আমি আমার স্কুলটা চান্স পেয়েছি, ওটা হচ্ছে ঢাকা বোর্ডের আন্ডারে। আর সৌদি আরবে হচ্ছে 4টা স্কুল আছে। তো 4টা স্কুল বাঙালি স্কুল আছে, আর বাকিগুলো হচ্ছে মাদ্রাসা যেগুলোকে বলে। তো বাঙালি স্কুলের মধ্যে আমি জেদ্দায় পড়াশোনা করেছি। আমার স্কুলের নাম হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দা। সৌদি আরবে জেদ্দায়? আমরা ছিলাম জেদ্দায়। আর যেই কমিউনিটি, বাঙালি কমিউনিটি বেশিরভাগ হচ্ছে নুজলায় থাকে। আর নুজলায় হচ্ছে আমাদের স্কুলটা, এই জন্য হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ যেহেতু মানে বড় একটা বাঙালি এরিয়া বলা যায় ওখানে। বাংলাদেশিদের সাথে তখন মেশাটা হয়েছে আমার 3 থেকে। আর ওই আগ পর্যন্ত সৌদিদের সাথে খেলাধুলা করতাম। আমি যে বিল্ডিং এ থাকতাম ছোট থাকতে,
ওই ফ্ল্যাট ওনারটাই ছিল সৌদি। তো ওনাদের বাসায় আমি যাইতাম। একটা মেয়ে ছিল, ওর নাম ছিল ফাত্তুমি, এখন আমার কথা মনে আছে। আমার থেকে একটু বড় ছিল, বাট আমার সাথে খেলতো। তারপর ওর ভাই বোন ছিল, ওরা অনেকজন, 8-9 জন, তো সবার সাথে খেলতাম। তো ওদের সাথে বন্ডিং অনেক ছিল, ওদের বাসায় থাকতাম, স্লিপ ওভার করতাম, অনেক খেলাধুলা করতাম। তো বাংলা তখন তেমন, মানে এমন একটা ছিল যে বাংলাও তেমন বলা হতো না, ওদের সাথে যতটা সৌদি বলছে বা আরবি বলতাম। তো তারপর যখন স্কুলে ভর্তি করা হয়, তো যেতে চাইতাম না, ওইটা একটা পার্ট ছিল। বাট আস্তে আস্তে আমার কাছে মনে হচ্ছিল যে বাসায় অনেক পড়াশোনা করছি, এবার সবাইকে একটু প্রুফ করতে হবে যে আমিও পারবো। আমি আর দুষ্ট নেই, আমি এখন পড়াশোনা মনোযোগী হয়েছি, আমি অনেক ভালো করব। তারপর হচ্ছে 3-তে ভর্তি পরীক্ষা দিলাম। তারপর আমার রোল ছিল 36। 2013 সালের ঘটনা, মানে আমার এখনো ভিভিডলি সবকিছু মনে আছে, কারণ আমার লাইফে এত, মানে কি বলবো, এক একটা কাহিনীগুলো আমার কাছে এখনো স্পষ্ট মনে আছে, কারণ এক এক সময় এক একটা স্টেজে গিয়ে অনেক বড় বড় ঘটনা হয়েছে, অ্যাচিভমেন্ট আমার জন্য যেগুলো। 36 যখন ছিল রোল, তখন আমি একটা পরীক্ষার মধ্যে ভালো করি। তুই পরীক্ষা ভালো করার পর দেখি টিচাররা সবাইকে গালে স্টার এঁকে দেয়, হাতে স্টার দেয়। তো আমার কাছে মনে হয়েছে যে আমি কেন পাবো না। আচ্ছা আচ্ছা। তো এরপর থেকে আমি অনেক দুষ্ট ছিলাম তখন, সবার সাথে আমার একটা জিনিস সবসময় সেম এখনো আছে, সেটা হচ্ছে আমি অনেক মিশুক, এক্সট্রোভার্ট, সবার সাথে মিশতে পারি। তো তখন যারা বেশি বেশি মেশে আসলে মানুষগুলো অনেক অসাধারণ হয়। হ্যাঁ আচ্ছা, তারপর? তখন থেকেই হচ্ছে আমার মনে হতো যে টিচারদের সাথেও একটা ভালো ইমপ্রেশন থাকতে হবে, টিচারদের কাছেও ভালো হবে, সবার ভালো একটা সম্পর্ক থাকবে। তো তারপর হচ্ছে 36 থেকে যখন 4-এ, মানে রোল 36 থেকে আমার রোল 16 হয় 4-এ। একটা টিচার ছিল অনেক রাগী, মানে আমাদের মেন টিচার থাকে না, তো ওই ম্যাডামটাকে অনেক ভয় পাইতাম। ওই ম্যাডামের কথা ভাবতাম আর ভাবতাম যে এবারও ভালো করতে হবে। মানে আমাদের বাংলা নিত কোহিনুর ম্যাম, আমার এখনো নাম মনে আছে সবার। তো উনি হচ্ছে যে এরকম বলতো যে ভালো করতে হবে, আমাকে বিশেষ নজরে রাখতাম, একটু দুষ্ট ছিলাম। তো তো এই জন্য হচ্ছে আমি ভালো করে ট্রাই করি আস্তে আস্তে। সব টিচাররা জানতে থাকে যে এই মেয়েটা এই সেকশনের অনেক ভালো। তো ওই অনুযায়ী আমার রোলও আগাইতে থাকে। পরে এইভাবে ভালো করতে করতে ক্লাস 5-এ জিপিএ 5 পাই। ঢাকা ইউনিভার্সিটি, কি বলে, ঢাকার আরেকটা জিনিস বলেনি, আমাদের যে টিচারগুলো থাকতো ওনারা হচ্ছে বেশিরভাগই বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে ওখানে হচ্ছে রিক্রুটমেন্ট পেয়েছে। তো আমি বলতে গেলে 2বার ঢাকা ইউনিভার্সিটি টিচারের কাছে পড়ছি বর্তমানে, আর আগে প্রাইমারি লেভেলে। তো এটা টিচাররা না স্টুডেন্ট? টিচাররা মানে ঢাকা ইউনিভার্সিটির টিচাররা হচ্ছে বিভিন্ন যে কান্ট্রিতে পড়াতো, যেমন সৌদি আরব ছিল হ্যাঁ, আপনাদের সৌদি ক্লাস আরবে 5-এ স্কুলে পড়াতো আর এখানে। হ্যাঁ তো এটা হচ্ছে আমার আরেকটা, মানে আমি যখন ঢাবিতে চান্স পাই, এরপরে হচ্ছে আমার রিয়েলাইজেশনটা আসছে যে আমি তো 2বার পড়তেছি আমাদের টিচারদের কাছে। এতদিন আমি ভাবি নাই যে আমার পড়া হয়ে গেছে একবার টিচারদের কাছে আমাদের ঢাবি। তো এরকম, তো 5-6 এরকম, 5-এ ভালো একটা রেজাল্ট করি, তারপর 6-এও ভালো করতে থাকি। লাস্ট পর্যায়ে এসে 7-এ যখন সৌদি আরবে ছিলাম, তখন হচ্ছে আমার রোল 2 ছিল, মানে মানে আস্তে আস্তে এত আগাই, তো অনেক ভালো একটা রেজাল্ট। তো এখন এই পর্যায়ে এত বছর বাইরে থাকা হয়, তারপর হচ্ছে আমার আত্মীয় স্বজনরা বাংলাদেশ থেকে, আমার দাদু দাদি, ওনাদের সাথে তেমন দেখা হয় না। তো যে যতই বলো, মানুষের সাথে যদি ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায়, তখন হ্যাঁ, কিন্তু দূর দূর লাগে, আপন মানুষকে মানুষের সাথে, হ্যাঁ। দূর দূর লাগে। তো ওনারা বারবার বলতো যে কবে আসবে, ওদেরকে দেখবো। আচ্ছা, এই পরের স্টেজটাতে আমি একটু আসি। যেমন আপনি হচ্ছে তার মানে 7 পর্যন্ত হচ্ছে সৌদি আরবে পড়েছেন, তারপরে হচ্ছে ব্যাক করা বাংলাদেশের দিকে। তো 14টা বছর তো ভালোই আরবি পারেন, আমাদেরকে একটু বলে শোনাবেন? আমি যদি বলি আপনি কেমন আছেন বা আপনি কি খেয়েছেন, আর এটি আসলে আরবিতে কি হবে? অফকোর্স পারবো বলতে। বাংলাদেশে আসার পর সবাই আমাকে ফার্স্ট এই প্রশ্নটা করেছে যে আপনি কি বাংলা পারেন। ইভেন আমি যখন ক্লাসে আমার পরিচয় দিচ্ছিলাম, তো টিচাররা জানতে চেয়েছিল আমাদের লাইফস্টাইল বা লাইফ কেমন ছিল, তখন আমি বলেছিলাম যে আমি এরকম সৌদি আরবে ছিলাম। তো আমার টিচার বলতেছিল, মানে টিচাররাই বলতেছিল আপনি কি বাংলা পারেন তো। তো হ্যাঁ, আমি পারি। আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশে আসার পরে সবাই কেমন আছেন এটা আরবিতে বলে ট্রাই করে, বাট একটু মিসপ্রোনাউন্সিয়েশন হয়ে যায়, যেমন কেফা হালুকা বলে, বাট না, প্লিজ এটা বলবেন না কেউ। বলবেন কেফাল হাল, কেইফাল হাল, Yes, মানে কেমন কেইফাল আছেন। হাল। আমি আমি মাঝে মাঝে দুষ্টুমি করে আমাদের ভাইয়েরা আছে যারা সৌদি বা অন্যান্য কান্ট্রিতে, আমি বলি কাইফা হালুকা, আসলে অ্যাকচুয়ালি এটা আহ, মানে রিয়াল অ্যাকসেন্ট না, হ্যাঁ, মানে অর্থটা বিপরীত হয়ে যায়। কেফাল হাল বলবো, তারপর হচ্ছে কি খেয়েছেন বলা যায় হচ্ছে এশাক্কাল ইনতা। শাক্কাল আইনতা, ওয়াও আমি পারি, দ্যাটস গুড। হ্যাঁ, আচ্ছা সাবাস। হ্যাঁ good. আচ্ছা, এরপর দর্শকদের উদ্দেশ্যে আমরা আরো কিছু আরবি শিখবো, তবে আমাদের এই পডকাস্ট অর্থাৎ এই জীবন গল্পের একদম শেষের দিকে। তো এখন আমি একটু যেতে চাই তার আসলে স্ট্রাগলটার দিকে। তো আপনি 14 বছর বয়সে অর্থাৎ ক্লাস 7 পর্যন্ত সৌদি আরবে পড়ার পর আসলে বাংলাদেশের দিকে ব্যাক করা, নতুন একটা পরিবেশের সাথে আসলে মানিয়ে নেওয়াটা তো একটু
কঠিন ছিল, তো এই জার্নিটা আসলে কেমন ছিল? বাংলাদেশে আসার আগে যখন বাংলাদেশ থেকে কিছু পাঠানো হতো, যেমন সেন্টার ফ্রুট বা যে কোনো কি বলে হজমি, এগুলা খাইলে আমরা আশ্চর্য হয়ে যেতে পারলাম, এত মজা। কত মজা বাংলাদেশে, কত মজা, হ্যাঁ। তো বাংলাদেশে আসাটা আমার জন্য একটা ড্রিম ছিল যে আমার নিজের দেশে আসবো। সৌদি আরবে এত বছর ছিলাম, তারপর বাংলাদেশে ব্যাক করলাম, মার্চের দিকে এসেছিলাম 2018 সালে। তো আসার পরে আমার কাছে মনে হয়েছে ফাইনালি আমি আমার নিজের একটা জায়গায় এসেছি। তারপর হচ্ছে শরীয়তপুরে ছিলাম, আর গ্রামের একটা ছোট একটা উপজেলার মধ্যে স্কুলে পড়াশোনা করেছি। তো প্রথমে সবারই কষ্ট হয় একটা নতুন পরিবেশে অ্যাডাপ্ট করা। তো আমার জন্য কষ্ট হয়েছিল, বাট আমার একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে আমি সব জায়গায় মানিয়ে নিতে পারি। মানিয়ে নিতে পারে, এটা আসলে অসাধারণ। আপনারা জীবনে আসলে সফল হতে হলে মানিয়ে নেওয়া বিষয়টা আপনাদের থাকতে হবে। তা না হলে আপনি একটা আপনার সেন্সে হচ্ছে চলেন, বা আমি এটা পছন্দ করি ওটা পছন্দ করি, বাট আপনার স্ট্রাগল লাইফে অনেক ক্ষেত্রে আপনাকে অনেক কিছু মানিয়ে নিতে হবে। আপনি যদি ওটা না পারেন, তাহলে না পারবেন আপনি মানুষের সাথে আসলে কমিউনিকেশন করতে, না পারবেন আসলে কিছু একটা জয় করতে হবে। তো এরপরে কি হলো আপনার এখানে নতুন পরিবেশের সাথে আপনি যেহেতু মানিয়ে নিতে পেরেছেন, কারণ আপনি সব জায়গায় মোটামুটি মানিয়ে নিতে পারেন, এবার আছে, এবার তো হাই স্কুলে ভর্তি হয়েছেন হ্যাঁ, এখানে, এইটাই। হাই স্কুল জার্নিটা কেমন ছিল? তো এটা আসলে একদম অন্যরকম ছিল, কারণ আমি যে পরিবেশে বড় হয়েছি সেটা থেকে অনেক আলাদা গ্রামে। তো তখন ভর্তি হওয়ার পরে টিচাররা একটা জিনিস নোটিস করে, মেয়েটা অনেক ভালো স্টুডেন্ট। তো আমার রোল ছিল 94 মনে হয়। তো মানে ভর্তি রোল? হ্যাঁ, মানে ভর্তি হওয়ার পরে একদম লাস্টে ভর্তি হয়েছিলাম মার্চে, জানুয়ারি। ভর্তি রোল ছিল 94? হ্যাঁ। তো ভর্তি হওয়ার পরে একদম পিছনে স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ। তাও যখন পরীক্ষা হতো এক সবার ফার্স্টে চলে যেতাম। তো টিচাররা বলছিল যে অরে দিয়ে কিছু হবে, ওকে দিয়ে কিছু হবে, মানে দেশে অরে মানে দিয়ে কিছু হবে। 94 থেকে যখন পরীক্ষা দেন, মানে দেওয়ার পর হচ্ছে এক রোল চলে আসে হ্যাঁ। ফার্স্ট। ওয়াও, অসাধারণ। তারপর হচ্ছে আমার আমি আরেকটা জিনিস বলবো, এটা আমার এখনো অনেক ভিভিডলি মনে আছে। আমি ঢাবিতে চান্স পেয়েছি কেন, আমি স্বপ্নটা কেন দেখেছিলাম, এটা হচ্ছে আমাদের একজন সিনিয়র এবার এমবিএ করছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে। ঢাকা ইউনিভার্সিটি? হ্যাঁ, শরীয়তপুরে। আমাদের যে কলেজ থেকে আমি এইচএসসি তে ভালো করেছি, মানে চান্স পেয়েছি, তো ওই কলেজে হচ্ছে ওই ভাইয়াটা পড়াশোনা করেছিল। আর ওই ভাইয়াটা আমাদের স্কুলে গিয়েছিল এইটা থাকতে, মানে 2018 সালে আমাদের ওখানে গিয়ে বলেছিল যে আমি ঢাবিতে চান্স পেয়েছি, সবার দোয়া নিতে এসেছিল। তখন আমার কাছে উনি বলেছিল যে বাংলাদেশের বেস্ট ভার্সিটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। তখন হচ্ছে আমার মাথায় ঢুকেছিল যে আমিও বাংলাদেশের বেস্ট জায়গায় পড়তে চাই। ওয়াও, মানে আপনার এটা হচ্ছে কখন, কলেজে থাকতে? স্কুলে থাকতে, স্কুলে থাকতে একটা ইন্টেনশন যে না, আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে যেতে হবে। অসাধারণ। তারপর হচ্ছে যে তখন থেকে ভালোভাবে পড়াশোনা করছি। আর আমার বাবা মার কথাটা বলি, আমার আব্বু আম্মু অনেক সাপোর্ট করেছে আমাকে। আমার মনে হয় না আমাকে জীবনে জীবনে বলতে হয়েছে যে পড়তে বসো, না আমি নিজে থেকেই পড়তাম। ওনাদের বাস একটা সাপোর্ট ছিল, মানে খাওয়া দাওয়া, পরে অন্য অ্যাডভাইস দেওয়া যে পড়তে হবে, এটা বলতো না কখনো, আমি নিজে থেকেই পড়তাম, বাট ওনারা বলতো যে ভালো কিছু করবা। ভালো, আমার কাছে আমার বাবার কথা আম্মুর কথা সবসময় মনের ভিতরে এখনো আছে। তো এইটা হচ্ছে আমি যেহেতু জিপিএ 5 পেয়েছিলাম 5-এ, তো সবাই আমার উপর বিশ্বাস রাখতো, মানে এক্সপেকটেশন মানুষের যেটাকে বলে, যে ও পাবে, ও জিপিএ 5 পাবে অবশ্যই, টিচাররাও এত ভালো করে কলেজে, সরি এত ভালো করে স্কুলে, তো অবশ্যই পাবে। তো এইটা হচ্ছে জেএসসি পরীক্ষায় আমি প্রথম ধাক্কাটা খাই, আমার এ প্লাস মিস হয়ে যায়। মানে প্লাস মিস হয়ে যায়, মানে যার উপরে এত প্রত্যাশা ছিল এক রোল, তার এ প্লাস মিস হয়ে যায়। সবার থেকে ভালো করতাম, বাট এ প্লাস মিস হয়ে যায় 14 পয়েন্টের জন্য। বাংলা, তাও আবার বাংলা, মানে আমার বাংলাতে সবসময় ভয় লাগতো, কিন্তু বাংলাতেই মিস হয়ে যায়। আচ্ছা, মানে সৌদি আরব থেকে আসা তো আরবি ভার্সনের মানুষ পার্সন, যার কারণে আসলে বাংলাটা একটু কঠিন। হার্ড লাগতো সবসময়। ইংলিশ আমার ফেভারিট, তো ইংলিশে এ প্লাস আজ অলওয়েজ, বাট বাংলায় মিস হয়ে যায়। তো বাংলার ভিতরে একটা ফোবিয়া এখনো আছে যে বাংলায় আবার কবে মিস হয়ে যাবে। তো এরপর থেকে আমার ভিতরে না একটা ইনসিকিউরিটি কাজ করা শুরু করে, যে আমি কি আবার মিস করতে পারি, মানে ভয় লাগা শুরু হয়ে যায়। ভয় লাগা শুরু করে। তো আমি আর এটা না, সবাই বলে যে পড়ালেখা করব, ভালো করবো, প্রতিদিন পড়বো, হয়ে যাবে, বাট এরকম না, অনেক সময় লাকও ডিপেন্ড করে, মানে ভাগ্যটাও মেটার করে, যে হবে না, আল্লাহ চাইলেই তো হবে, এরকম না। তো ওইটার পর ক্লাস 10-এ যখন আমাদের টেস্ট পরীক্ষা হয়, এসএসসি দিব, আমার নেক্সট ধাপ লাইফের, মানে জিপিএ 5 পাওয়ার বা এরকম চিন্তা ভাবনা, ভালো রেজাল্ট করার। তারপর হচ্ছে যে পরীক্ষার আগেই আমি রাত্রে 12টার দিকে, আমার দম বন্ধ হয়ে আসতেছে, আম্মুকে গিয়ে বলি আম্মু আমি না কথা বলতে পারতেছি না। কথা বের হচ্ছে না, পরে আম্মু তাড়াতাড়ি ইমার্জেন্সিতে নিয়ে যায়, আমি অজ্ঞান হয়ে যাই। মানে কেন হয়ে যায়, মানে এতটা ডিপ্রেশন চলে গেছে, মানে এ প্লাস মিস হয়েছে তাই? এইটা আমার ভিতরে এভাবে কাজ করছিল, সবাই তুমি তো এত পড়াশোনা করো। আমি এমনও সময় গিয়েছে যে 6 দিনে 6 ঘন্টা ঘুমিয়েছি, এরকম। 6 দিনে মানে 6 দিনে মানে এক এক দিনে 1 ঘন্টা করে ঘুমাইছেন? তার মানে 20 ঘন্টা প্লাস 22 ঘন্টা
একুশ পড়াশোনা করেছি। 21 থেকে 22 ঘন্টা পড়াশোনা করেছে, ভাবা যায়? আহ, আমি সত্যি মানে তার প্রতি আমার ইগোনেস কাজ করছে। তারপর তারপরে এগুলো শুনে তো আমার টিচাররা আরো রাগ হতো যে হ্যাঁ, তুমি কেন এত, তুমি তো পারবে, তুমি কেন তো ভয় পাও। আমার ভিতরে যে একটা ভয় আছে, এটা তো মানে রিজন আছে যে আমি মিস করেছিলাম এত ভালো করেও, যদি আবার ভালো পড়াশোনা করেও মিস করি। তো এই ভয়টা ছিল। তখন আম্মু ওই যে ইমার্জেন্সিতে নিয়ে যায় টেস্ট পরীক্ষার আগের দিনই। তারপর হচ্ছে যে একটু স্টেবল হয়, তখন ভাবি যে হয়ে যাবে, এত টেনশন করলে হবে না, হয়ে যাবে। তবে পরীক্ষা, টেস্ট পরীক্ষা ভালো করি, ফার্স্ট হই। তারপর এসএসসি রেজাল্ট দেয়, আলহামদুলিল্লাহ A+ পাই, GPA 5 পাই। জিপিএ 5 আসে, তখন যাক আমার ভয়টা একটু এখন একটা কমে, ভয়টা কমে আসে। যে আসলে আমার সার্থকতা হয়েছে, কারণ আমি এত পড়াশোনা করেছি, না ঘুমায়, না মানে খাওয়া দাওয়া মানে এরকম করতাম না। মানে আম্মা অনেক রাগ হয়ে যেত, তুমি কেন নিজেকে, তুমি তো অসুস্থ হয়ে যাবে না, মানুষ যদি খাওয়া দাওয়া না করে পড়াশোনাই করে তাহলে তো হেলথের উপরেও সমস্যা হবে। মেয়েরা একটু কম খায় মনে হয়। তো তো এইটার পর থেকে মানে এসএসসি তে ভালো হয়। তারপর হচ্ছে আমার কলেজ লাইফ সম্পর্কে বলবো। তো কলেজ লাইফ আপনার হচ্ছে মানে A+ পান হ্যাঁ, আপনি? এটা স্কুলটার নাম কি ছিল? আলহাজ ইমামউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ স্কুল। আচ্ছা, আলহাস ইমামউদ্দিন স্কুল। আলহাজ ইমামউদ্দিন স্কুল হচ্ছে আমার স্কুল, আর আচ্ছা কলেজ আচ্ছা, হচ্ছে আব্দুর রাজ্জাক গভর্নমেন্ট কলেজ। আব্দুর রাজ্জাক গভর্নমেন্ট কলেজ ছিল। তো আপনি এইচএসসি অর্থাৎ এখনই তো বলতে গেলে আসলে স্ট্রাগলের একটা মূল পয়েন্ট, যেটা আপনার স্কুল থেকে বাসনা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে পড়বেন, যেটা এইচএসসির পরেই হচ্ছে এডমিশন পরীক্ষা, সেটা ওইরকম একটা মাথার মধ্যে একটা মাইন্ড সেট আপ তো ছিল অবশ্যই। তো এই 2টা বছর আপনার পড়াশোনার লেভেলটা কেমন ছিল? 2 বছরে এইচএসসি, তখন থেকে আলহামদুলিল্লাহ আমার টিচারদের কথা আগে বলিনি। আমার একটা ম্যাম ছিল, অর্থনীতি নিত আমাদের। তো উনি হচ্ছে যে আমাকে সব সময় মানে চান্স পাওয়ার পর থেকেই অনেক আদর করতো, আর বলতো যে তুমি চান্স পাবা, তোমার উপর আমাদের বিশ্বাস আছে। মানে আমার টিচাররা, স্যাররাও ছিল, দুইজন অনেক সাপোর্ট করেছে। তো ওনারা এভাবে মানে আমি তো পাবো, চান্স পাবো এরকম ভাবতাম যে ঢাবিতে চান্স পেতে হবে, কিন্তু উনারা আমার মাথার ভিতরে আরো ইম্পর্টেন্ট মানে একদম ঢুকে দিয়েছিল যে তোমার চান্স পেতে হবে। চান্স পেতেই হবে। তো উনাদের উনাদের কারণে আসলে আমি অনেক কৃতজ্ঞ। যেভাবে বলতো যে তুমি চান্স পেলে একদম এলাকায় ঢোল বাজিয়ে সবাইকে জানিয়ে দিব, তো এগুলো বলতো আমি অনেক মানে একটা পজিটিভ ইম্প্যাক্ট ছিল এটার উপর, এটার কারণে আমার উপর। আর কলেজে আলহামদুলিল্লাহ কি বলবো, A+, গোল্ডেন A+। আমাদের কলেজ থেকে মানে সব সাবজেক্টে A+ পাওয়া মনে হয় প্রথম আমি, আমার ম্যাম বলেছিল। মানে কলেজে প্রথম যিনি সব গোল্ডেন সাবজেক্টে A+। প্লাস পেয়েছে, আসলে এটা অসাধারণ। এইচএসসি আপনার হচ্ছে 2টা বছর পড়াশোনা করেছেন, তো এর মধ্যে আসলে কোনো মজার ঘটনা ঘটেছে কিনা আপনার লাইফে? অনেকেই তো আসলে স্কুল লাইফে বা এইচএসসি লাইফে অনেক মজার ঘটনা ঘটে বা অনেক করুণ কাহিনীও হয়। করুণটা আমরা শুনেছি আপনার স্ট্রাগলটা, এরকম কোন আছে না যে টিচারদের সাথে ফ্রেন্ডদের সাথে এমন কিছু মজার বিষয় হয়েছে যেটা শেয়ার করা যাবে কিনা আসলে দর্শকদের উদ্দেশ্যে? মানে আমার এরকমও আছে যে একবার আমি সবসময় অ্যাটেন্টিভ, মানে সবসময় ক্লাসে যেতাম। তো একবার একটা টিচারের ক্লাস মিস গিয়েছিল। তো টিচারটা বলেছিল যে আমি হয়তো বা অনেক পড়াশোনা পারি, তাই হয়তো বা ক্লাসে মিস করেছি, উনার ক্লাসটা করিনি। তো উনি আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল যে আমি কি ঢাবিতে চান্স পেতে পারি, যদি পারে আমাকে দেখায় দিতে। আচ্ছা তো আচ্ছা, এটা মানে এটা এখান আমার থেকে ভিতরে একটা আগুন ছিল যে আমি আরো পাবো চান্স। পারবো মানে এক হচ্ছে তার ইন্টেনশন, আগ্রহ ছিল, এখন একটা তৈরি হয়েছে কি জেদ, হ্যাঁ, যে যেন পেতে হবে। আমার টিচারটা বলেছিল যে ও যেহেতু ক্লাস করে না, ও মনে হয় অনেক পারে, তাই আমি দেখতে চাই ও ঢাবিতে চান্স পায় নাকি। উনি হচ্ছে আবার ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিল, তো আমাদের কলেজে আবার শিক্ষকতা করতেন। তো উনি ওদিক থেকে একটু রাগ করেছিলেন আমার সাথে যে আমি কেন ক্লাসটা মিস দিলাম একদিন। আচ্ছা আচ্ছা, মাত্র একদিন, তার মানে আমাদের প্রতিনিয়ত পড়াশোনাটা আসলে চালিয়ে যেতে হবে। তো আপনার হচ্ছে এইচএসসি তে আসলে কোন গ্রুপে পড়াশোনা করতেন? আমি প্রথমে যখন টেনে ছিলাম, একটা কি বলবো সেন্সিটিভ পিরিয়ড হয় সবার লাইফে, হ্যাঁ, যে কোন গ্রুপ নিব। হ্যাঁ, তো এর মানে তখন হচ্ছে যে আমি প্রথমে সায়েন্স নিয়েছিলাম। তারপর হচ্ছে যে কয়েকদিন ক্লাস করেছি সায়েন্সে। তারপর দেখলাম যে আমাদের এখানে, আমি যেহেতু গ্রামে পড়াশোনা করেছি, তো ওখানে টিচিং স্কোপটা পরে পরে মেটেরিয়ালস সায়েন্সের অনেক কম ছিল। হ্যাঁ, হ্যাঁ। তো এই জন্য হচ্ছে যে আমি আবার আর্টসে গিয়েছিলাম। সায়েন্স থেকে আসছে মানে এটা 9-এ? হ্যাঁ, 9-এ। তারপর আর্টসে গিয়ে দেখি যে আমাকে দেওয়া হবে না, এত ইতিহাস আমি পড়তে পারবো না। আমি হচ্ছে বুঝলে ভালোভাবে পারি, আমার বুঝতে হবে। তো ওগুলো হচ্ছে মুখস্থ পড়া। তো আমি বলি না, হবে না। তারপর আমি কমার্সে যাই। কমার্সে ব্যাক করা মানে সায়েন্স থেকে আর্টস, আর্টস থেকে কমার্স। আচ্ছা তারপর হচ্ছে কমার্সে যাওয়ার পর আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এটা বুঝলে পারবো। এরপর থেকে আমি অর্গানিক কমার্স স্টুডেন্ট। আর কোনো গ্রুপ চেঞ্জ হয়নি। এই পর্যন্ত আমি কমার্সেই আছি, এখন ফাইন্যান্স ডিপার্টমেন্টে। ফাইন্যান্স ডিপার্টমেন্টে, মানে এইচএসসি তে কমার্সের ছিল হ্যাঁ, এবং সবসময় commerce। রেজাল্ট ছিল কি এইচএসসি? এইচএসসি রেজাল্ট GPA 5, গোল্ডেন জিপিএ। গোল্ডেন জিপিএ 5 ছিল। এখন আসবে আমরা আসলে আসল যুদ্ধ, যে যুদ্ধটার কারণে তিনি আজকের এই অবস্থানে পদার্পণ করছেন। তো
অ্যাডমিশন আসলে যুদ্ধটা কেমন ছিল, খুব একটু বিস্তারিত আকারে যদি বলতেন। কেমন ছিল পড়াশোনা লেভেলটা আপনার? আমার লাইফের সবচেয়ে হার্ডেস্ট টাইমের মধ্যে একটা বলা যেতে পারে অ্যাডমিশন পিরিয়ড। বাবা মা থেকে দূরে যাওয়া, তারপর হচ্ছে একা থাকা, একা একা স্ট্রাগল করা, খাওয়া দাওয়া নিয়ে কষ্ট, সবার যেটা হয়ে থাকে অ্যাডমিশন পিরিয়ডে। যারা দূর থেকে যায় হস্টেলে আসে অর্থাৎ তাদের। আপনি হচ্ছে মানে আপনার শরীয়তপুর পড়াশোনা করেছেন, ওখানে মা ছিল সৌদি আরব থেকে আসার পরে। আপনার বাবা সৌদি আরবে ছিল? আমার বাবা এখনো সৌদি আরবে আছে। এখনো সৌদি আরবে আছেন আর কি। তো তার মানে হচ্ছে আপনার, তার মানে আপনি যখন কোচিং করেন বা অ্যাডমিশন প্রস্তুতি নেওয়ার সময় তো আপনাকে ঢাকা বিলং হ্যাঁ, করতে হয়। মানে এরপরে যে ঢাকার কথাটা যে একা একা থাকতে হয় হোস্টেলে, সেটা অনেক কষ্ট। তো হস্টেলে ওঠার পর আমার কাছে, আমি প্রথমে সবার আগে উঠি, উঠেই হচ্ছে আমি পড়া শুরু করে দিই, ভোকাবুলারি গুলো পড়া শুরু করি। তো রুমে একা থাকতাম, পড়তাম। তখন আমার কাছে অনেক হতাশা লাগতো, আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, মানে কিভাবে পারবো, মনে হতো যে পারবো, চান্স পাবো, এরকম লাগতো। একা একা থাকা, এমনই। আমি একটা বলি, আমার একটা ঘটনা এখনো মনে পড়ছে। এটা হচ্ছে যে আমার আম্মু আমাকে দিয়ে, আম্মু জানেন এটা তো এখন বলছি। আচ্ছা আচ্ছা। আম্মু হচ্ছে যে আমাকে মানে যখন হস্টেলে দিয়ে যাবে ওই দিন, আমাকে মানে সবার বাবা মাকে দেখতেছিলাম দিয়ে যাচ্ছিল, কাঁদতেছে মেয়েরা। আমি না কান্না করিনি। তুমি কান্না করবে? হ্যাঁ, তখন আম্মু বলতেছিল তুই তো কানবি না। আমি বলি, না আমি কানবো না। তারপর আম্মু যাওয়ার পর আমি কান্না করছি। আচ্ছা, আসলে মানে এটাই আসলে অসাধারণ একটা ভালোবাসা মা বাবার প্রতি। আমি কান্না করছি, বাট আম্মু যখন কল দিছে একটু পর, আমি বলছি না আমি কান্না করবো না। কান্না করিনি। আম্মু জানে না, আম্মু শুনে হয়তো বা হাসবে। মানে এই প্রথম এইচএসসির পরে হচ্ছে বাবা মা মায়ের থেকে হচ্ছে একদম একা থাকা, একা struggle করা। সবচেয়ে বেশি কষ্ট হয়েছে খাবার। মানে খাবারটা অনেক, মানে কি বলবো, হস্টেলে থাকা, এতজনের খাবার প্রিপেয়ার করে ওনারা, তো খাবারের কোয়ালিটি তেমন ভালো ছিল না। তো অনেক কষ্ট করে খেতে হতো, মানে এমনও দিন গেছে মানে আমি দুপুরের সাথে একবার খেয়েছি, এমন মানে আমি মানে খাইতে পারতাম না, এত কষ্ট লাগতো। আর আম্মু যখন বাসা থেকে কিছু পাঠাতো, ওটা দেখে আমি কান্না করে দিতাম, মানে কলে কথা বলতেছি, খাবার খাচ্ছি আর কাঁদতেছি, এমন হয়েছে। মানে আর একটা জিনিস সবচেয়ে ইউনিক ছিল যে আমি 6 মাসে একবার বাসায় যাইনি। আমি বলেছিলাম যে আমি ঢাবিতে চান্স পাবো, তারপর বাসায় যাবো। ওয়াও, অসাধারণ। তারপর ঠিকই আমি বাসায় যাইনি, সবাই রুমে যেত, আমি একা থাকতাম, বলে আমি যাবো না। আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছি আমি চান্স পাবো, তারপর বাসায় যাবো। আম্মু বলতো যে তুমি চান্স পেয়েই আসো, তুমি প্রমাণ করে দাও সবাইকে যে বাসায় যাওয়া লাগবে। তারপর আমি এইভাবে অনেক স্ট্রাগল করলাম। তারপর প্রথম হচ্ছে বি ইউনিটের পরীক্ষার আগের দিন। আচ্ছা, পড়াশোনা কত ঘন্টা ছিল এডমিশনের জন্য? আমার কোনো রুটিন ছিল না, আমি সারাদিন মানে যখন পারতাম তখনই পড়তাম। এটা আমি লাইফে সবসময় ফলো করেছি, যে আমি যখন পড়বো তখনই পড়বো। এমন না যে আমার একটা রুটিন থাকতে হবে, কোনো টাইম লিমিট নাই। আমি যতক্ষণ জায়গা আছি, যতক্ষণ আমার পড়তে হবে আমি পড়ে নিতাম। তারপর হচ্ছে যে মোবাইল চালানো বা টিভি দেখা বা যেটাই করা, গল্প করা ফ্রেন্ডের সাথে, ওগুলো করতাম। মানে সব দিক থেকে একটা মেনটেনেন্স হ্যাঁ, করতে মেইনটেনেন্স অবভিয়াসলি পারেন। আমার পড়াশোনা আগে। হ্যাঁ, পড়াশোনাটা আগে ছিল, বাট এখনকার ছেলে মেয়েদের মধ্যে মানে এটা খুবই একটা মানে বলতে গেলে ভয়ঙ্কর বিষয় যে ফোন আর পড়াশোনাটা অ্যাডজাস্ট করতে পারে না, ব্যালেন্স করতে পারে না। মানে ফোনটার প্রতি আসলে বেশি সময় দিয়ে থাকে মূলত। তারপরে কি হলো অ্যাডমিশন? এই ফোনটার কথা বলি, যেহেতু আমরা হচ্ছে যে একা থাকতাম, তখন তো রেস্ট্রিকশন নাই যে ফোন চালাচ্ছি কেউ দেখবে না, এরকম টাইপের হয়ে গিয়েছিল। বাট তাও আমি আমি শুধু আমার বাবা মার কথা ভাবতাম, ওনারা কষ্ট করে পাঠিয়েছে, তো আবার আসলেই পড়াশোনা করতে হবে। আর যেহেতু আমার বাবা মা ছাড়াও আমাকে অনেকে এক্সপেক্ট করতেছে, ওখানে থাকাকালীন সময়, হস্টেলে থাকাকালীন সময় আমার কলেজের প্রিন্সিপাল পর্যন্ত আমাকে কল দিয়ে আস করতে, পড়াশোনা করছো, তোমার চান্স পেতে হবে, আমি তোমাকে দেখতে চাই। তো ওনাদের কথা ভাবতাম যে আমার টিচাররা, অনেক টিচাররা তো ভুলেই যায় স্টুডেন্টদের, কিন্তু ওনারা আমাকে হস্টেলে থাকার সময় এনকারেজ করতো, কল দিত যে তুমি মা পড়ছো। তো আমার মনে হতো যে আসলেই পড়তে হবে, পড়াশোনা করব, যেহেতু আমি পড়তে এসেছি। তো পড়াশোনার ভিতরেই বেশি টাইম দিয়েছি। পরে ভেবেছিলাম যে 6 মাস পরে ঘোরাফেরা সবই করা যাবে, আগে একটু পড়াশোনা করে। আগে হচ্ছে ঢাবিতে চান্স পাওয়া, তারপর যা করার তারপর করতে হবে। তারপর হচ্ছে আপনি এবার ইউনিভার্সিটি এডমিশনটা আসলে কোথায় কোথায় দিয়েছিলেন বা আমি হচ্ছে অ্যাপ্লাই করেছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে, গুচ্ছ ইউনিভার্সিটিতে, তারপর হচ্ছে গুচ্ছ মানে গুচ্ছ যেটা পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষাগুলো হয়। হ্যাঁ। তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দিব না করে দিয়েছিলাম। আমার খালামণি অনেক বলেছিল যে দিয়ে দেখো যদি হয়ে যায়। তারপর সারপ্রাইজিংলি 28তম হয়ে গিয়েছিল। মানে পরীক্ষা দিতে চায় না, প্রস্তুতি নাই, কিন্তু সে 28তম হয়ে গেছে। মানে বিষয়টা আসলে কতটা ইন্টারেস্টিং, তার মানে তার প্রস্তুতিটা আসলে কতটা হাই লেভেলের ছিল। আসলে যারা তোমাদের, যারা শিক্ষার্থীরা আছো বা যারা গার্ডিয়ান আছেন, তাদের উদ্দেশ্যে বলি,
আপনারা আপনাদের বাচ্চাদের বা তোমরা যারা শিক্ষার্থীরা আছো, তোমরা যদি আসলে নিজেকে আসলে ওভাবে তৈরি করতে পারলে তোমরা সব জায়গায় কিছু না কিছু ভাবে বিলং করতে পারবা, সব জায়গায় ভালো একটা পজিশন করতে পারবা। সেই জন্য আগে নিজেকে তৈরি করো। হ্যাঁ, শর্টকাট আসলে কোনো ওয়ে নাই। আসলে এটাই। তো এরপরে এডমিশনে তারপরে 28তম হয়েছিলেন। 28তম হওয়ার পর আমি ঢাবির পরীক্ষা রেজাল্ট তো 1 মাস পরে দিবে, তো আমি ভেবেছিলাম যে ঢাবিতে না হলে আমি জাহাঙ্গীরনগরে ইনশাল্লাহ পড়াশোনা করব। তারপর বিএড পরীক্ষা দিয়েছিলাম ঢাবির। প্রথম পরীক্ষাটা ছিল, আর জিকে আমার জন্য সবচেয়ে বড় এনিমি ছিল। মানে জেনারেল নলেজটা আমার কাছে অনেক হার্ড লাগতো, কারণ এমনি আমাদের কমার্সে অনেক সাবজেক্ট পড়াশোনা করতে হয়। তারপর আবার ম্যাথ করেছিলাম একটু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য। তো এই জন্য আমার আমার কাছে মনে হয়েছিল যে আমার টার্গেট সবসময় ছিল আমি কমার্সেই থাকবো। এই জন্য আমি আমার সি ইউনিটে ভালোভাবে প্রিপারেশন নিয়েছিলাম, আর জিকে এর জন্য একটু পড়াশোনা করেছিলাম। তারপর বিউনিটে দিলাম, ভালো হয়েছিল। বিউনিটে দেওয়ার পরের দিনই হচ্ছে আমাদের সি ইউনিটের মেন পরীক্ষাটা ছিল। আর ওটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের যেই তালায় ক্লাস হয় আর কি, ঢাবি এফবিএস এর মধ্যে, ওখানে হয়েছিল এক্সামটা। তো আমি তখনই দেখেছিলাম যে এভাবে এখানে ঢাবির ক্লাসটা করব যদি চান্স পাই। তো আমার কাছে তো পরীক্ষাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল, চান্সও পেলাম। এখন ফাইন্যান্স ডিপার্টমেন্টে বাংলাদেশের কমার্সের জন্য একটা বেস্ট প্লেসের মধ্যে আছি। আচ্ছা, আপনি যদি কিছু না মনে করেন, মানে আপনি কততম হয়েছিলেন ঢাবিতে? আমি ঢাবিতে 205তম হয়েছি। 205তম। আর জাহাঙ্গীরনগর হচ্ছে 28তম হয়েছে। এরপর হচ্ছে ঢাবিতে চান্স পাওয়া অবশেষে, মানে সেই ছোটবেলার স্বপ্ন। যখন সৌদি আরবে পড়াশোনা করতো তখন কিন্তু ঢাবির টিচাররা ক্লাস নিত, এবং তখন থেকে একটা ইন্টেনশন ছিল আমি ঢাবিতে পড়বো। তারপর যখন আবার স্কুলে বা কলেজে আসে, সব শিক্ষকরা তার উপর একটা আস্থা রেখেছিলেন যে না, তিনি ঢাবিতে চান্স পাবেন। তো সেই থেকে থেকে তিনি অনেক কষ্ট করতেন। এমন এমনও হয়েছে তার স্কুল লাইফে, এসএসসি পরীক্ষার সময় যখন সে জেএসসি তে খারাপ করেছে, অজ্ঞান হয়ে গিয়েছেন। তারপর 6 দিনে মাত্র 6 ঘন্টা করে ঘুমায়, মানে 6 ঘন্টা ঘুমাইছে, মানে তার দিনে 1 ঘন্টা করে হয়, মানে 22 ঘন্টা, 21 থেকে 22 ঘন্টা পড়াশোনা করা, সো টাফ, সো টাফ। সো এটা হচ্ছে তিনি করে ইনশাল্লাহ আজকে ঢাকা ইউনিভার্সিটিতে পদার্পণ করেছেন, এবং তিনি ফিনান্স ডিপার্টমেন্টে 215তম হয়েছেন। তো এবারে 205 নতুন 205তম আর কি। তো এবারে নতুন একটা জগতে চলে আসা, এই নতুন জগৎটা আসলে কেমন মনে হলো হঠাৎ করে এসে নতুন একটা? আসলে আমি অনেক আলহামদুলিল্লাহ সবসময় আল্লাহর কাছে মানে কৃতজ্ঞ যে এতটুকু জায়গায় আসতে পেরেছি। কত ছোট ছোট স্বপ্ন এখন বাস্তব। তো আমার মনে হচ্ছে যে আমি যেই জীবনের কথা ভেবেছিলাম ওভাবে লিড করছি আলহামদুলিল্লাহ। আর আসার পরেই মানে আমার তো ড্রিম প্লেস ছিল এখানেই। আমি হলে থাকি, রোকেয়া হলে। তো হলের মধ্যে অনেক বন্ডিং হচ্ছে সিনিয়র আপুদের সাথে, মানে আমার রুমমেট আপুরাই মানে আমাকে আদরের মতো খাওয়াই দিতে চায় এরকম। তো আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো এক্সপিরিয়েন্স। তারপর ক্লাস টিচার অসাধারণ, অনেক ভালো পড়ায়। মানে আমি আমার কাছে যেরকম এক্সপেক্ট করেছিলাম আলহামদুলিল্লাহ ওভাবেই যাচ্ছে। আচ্ছা আর না যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে তারপর হচ্ছে যে ক্যাম্পাস আমার কাছে মনে হয় যে হাঁটলেও শান্তি লাগে ক্যাম্পাস। ক্রিঞ্জ হতে পারে অনেক কাছে, মনে হবে যে কি বলতেছে এগুলো, বাট আসলে এগুলো অনেক সাররিয়াল মনে হচ্ছে আমার কাছে, রিয়েল মনে হয় না মাঝে মাঝে। আব্বুও বলে, মানে আব্বু তো এখনো বাইরে, আব্বুকে ছবি ছবি পাঠায়, আর আব্বু অনেক হ্যাপি হয় যে আমার মেয়ে বাংলাদেশের 1 নম্বর ভার্সিটিতে পড়ে। তো অনেক শান্তি লাগে এগুলো ভাবলে। আর সব ভালো আছে। আর আরেকটা ইন্টারেস্টিং ঘটনা বলি, অনেক অনেক কি বলবো, আসলে সাররিয়াল। এটা হয়েছে কয়েকদিন আগে। ঢাবিতে চান্স পাওয়ার কয়েকদিন ক্লাস করার পরেই আমি যখন আমার ফ্রেন্ডের সাথে হাঁটতেছিলাম ক্যাম্পাসে, তো এখানে তো অনেকে আসে ঘুরতে। তো আমি একটা মেয়েকে দেখি আমার ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে কথা বলতেছে। তো আমিও দাঁড়াইছিলাম আমার সাথে। তো ওই মেয়েটার দিকে আমি তাকিয়ে আছি, আমার কাছে না ওর চেহারাটা অনেক পরিচিত লাগতেছিল। তারপর ও আমার দিকে তাকায় আছে, আমি ওর দিকে তাকায় আছি, মানে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড। তারপর ও আমাকে বলতেছে যে তোমাকে না আমার একটা ছোটকালের ফ্রেন্ডের মতো লাগে। আমি বলেছিলাম এটা, সরি, আমি বলেছিলাম যে তোমাকে না আমার ছোটকালের একটা ফ্রেন্ডের মতো লাগে। তো বলতেছে তুমি না ক্লাস 6-এ তন্নি ক্যাপ্টেন ছিল আমাদের সৌদি আরবে। সৌদি ওয়াও। তারপর আমি তো পুরো শক যে আমার সৌদি আরবের স্কুলের একটা ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়ে গেছে বাংলাদেশে। তখন আমার মনে হলো বাংলাদেশ আসলে অনেক ছোট। তারপর ওর নামটা মনে করে বললাম, তো বলছে না ভুলেছে, বাট হয়েছে নাম। আচ্ছা আচ্ছা, মানে হঠাৎ করে আসলে বন্ধুদের সাথে দেখা তারপর করছে আমরা তো সৌদি সবাই আমাদের দিকে তাকায় আছে যে একটা দেশের মানুষের সাথে আমার দেখা হয়ে গেল। তারপর আমরা কন্ট্যাক্ট এক্সচেঞ্জ করলাম। তারপর আমি ভাবলাম যে ও বলতেছে তুই ঢাবিতে পড়োস, ওয়াও। আরবে। আচ্ছা, দ্যাটস গুড। ওকে, তো এখন আসলে ঢাবিতে চান্স পেয়েছেন, তার মানে একটা স্বপ্ন পূরণ হলো। এরপর আসলে কি স্বপ্ন আছে, বা কেরিয়ার কোন দিকে আপনি নিতে চান? আমি যেহেতু কমার্স ব্যাকগ্রাউন্ডে আছি, তো আমার ইচ্ছা হচ্ছে যে এই ফিল্ডেই থাকবো সবসময়, যে মাল্টিন্যাশনাল কোম্পানি বা বাহিরে চলে যাওয়া। তো এগুলো নিয়ে মানে ফাইন্যান্স ডিপার্টমেন্টে অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট, তো ওভাবেই আগাবো।
আর মেন জিনিসটা হচ্ছে হ্যাপি থাকা। হ্যাঁ, আমি প্রথম হচ্ছে সিজি ভালো রাখতে হবে, চিল 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 এটা অনেকে বলে, বাট এত চিল ভার্সিটিতে নাই, পড়াশোনা করতে হয়। তো আমি ভালোভাবে পড়াশোনা করব, তারপর আল্লাহ যেখানে নেয়, আমি আমার ইচ্ছা আছে ভালো একটা জায়গায় যাব, টিচার হওয়া বা ফাইন্যান্সের টিচার হওয়া, এরকম বাইরে বাইরে যাওয়াটাই বেশি আমি মানে প্রিফার করি। বাইরে, মানে দেশের বাইরে। তার মানে আপনি মানে সৌদি আরব থেকে এসেছেন বাংলাদেশে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। আর এটা আমাদের অবশ্যই গৌরবের একটা বিষয়। এখন আমাদের এখানে পড়াশোনা করে এবার বাংলাদেশ ছেড়ে বিদেশে যে, এটা একটা মেধা পাচার বলে, কিন্তু আমাদের দেশের জন্য কি করতে চাই? দেশের জন্য আসলে এই যে এইভাবে আজকে যেভাবে পডকাস্টে বলতেছি, আমি চাই সবাই চেষ্টা করো, দেশের জন্য আমি ভালো কিছু করবো ইনশাল্লাহ। এই যে ক্যাম্পাসে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট হলে সাথে থাকা, জড়িত থাকার চেষ্টা করি। ক্লিন ক্যাম্পাস নামে কয়েকদিন আগে একটা ইভেন্ট হয়েছিল, মানে ওইটার ভিতরে আমি জড়িত ছিলাম ক্যাম্পাসকে পরিষ্কার রাখার জন্য। তো এইভাবে দেশের জন্য আগায় যাব। আচ্ছা, দেশের মানে যতটুকু তার সামর্থ্য আছে সে কাজ করতে পারে। করবে, এটা অবশ্যই ইন্টেনশন থাকা উচিত সবার। তো এই হচ্ছে আপনার এডমিশন যুদ্ধটা ছিল। তো এরপরে আসলে আপনার ক্যারিয়ার বিষয়টা আমরা শুনলাম। তো এখন যারা শিক্ষার্থীরা রয়েছে মানে বা গার্ডিয়ান, আপনার সামনে তো তোমরা এডমিশন দিবা, সো একটা বড় রকমের বিষয়। তো এখন এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, যারা মূলত ঢাকা ইউনিভার্সিটিকে স্বপ্ন দেখে বা ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখে, তাদের আসলে কিভাবে এখন থেকে আগানো উচিত, সে স্কুলে পড়ুক বা কলেজে পড়ুক? আমি আরবিতে একটা কথা বলবো যেটা আমি সবসময় বিশ্বাস করেছি, আল আমাল ফিল কুলুব লা ইয়ামুত, মানে হচ্ছে দ্য হোপ ইন হার্ট নেভার ডাইস। মনের ভিতরে যে আশাটা থাকে সেটা কখনো মরে না বলতে গেলে। তো এই আশাটা ধরে রাখতে হবে, যে স্বপ্নটা দেখতেছো আহ, ওই স্বপ্নটার দিকেই আগাতে থাকেন, অবশ্যই কিছু একটা ভালো হবে। চেষ্টা করবো আমরা, কখনো চেষ্টা থেকে বিরত হব না। আর চেষ্টা করবো, যদি না হয় তখন বলা যাবে যে হয় না, আমি চেষ্টা করেছি, তো নিজেকে একটা মানে আশ্বাস দেওয়া যাবে। তাই আমি সবসময় চেষ্টা করব, এখন থেকেই পড়াশোনা করব, প্রতিদিনের পড়া প্রতিদিন পড়বো, তাহলেই হয়ে যাবে, ভালো কিছু হবে। ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে। তো আপনার হচ্ছে বাবা এখন সৌদি আরবে থাকে, মা হচ্ছে বা আপনি সহ হচ্ছে বাংলাদেশে বিলং করছেন। তো এখন হচ্ছে আপনার আহ, আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যেহেতু আপনি সৌদি থেকেছেন, আপনি কোনো মানে আরবি কোনো হচ্ছে কবিতা বা ছড়া এরকম কিছু যদি আমাদের একটু দর্শকদের উদ্দেশ্যে শোনাতেন। আসলে আরবি আমি তো তেমন প্রিপেয়ার করে আসি নাই, তারপর আমি বলবো যে আহ, এই যে যেই প্রবাদটা বলেছিলাম ওই প্রবাদটাই মেন, আলামাল ফিল কুলুব লা ইয়ামুত। তো এই জিনিসটা আমরা মনে রাখবো সবসময় সবার ক্ষেত্রেই, যে যতটাই ভেঙে পড়ি না কেন আমরা, বা কোনো স্ট্রাগলের মুখোমুখি হয়ে ব্যর্থ হই, আমরা সবসময় আমাদের ভিতরের আশাটা ধরে রাখবো, হোপটা থাকবে, তাহলে হচ্ছে আমরা আগাতে পারবো। আচ্ছা, এই কথাগুলো মানে সংক্ষেপে যদি একটু আরবিতে বলতেন। আল আমাল ফিল কুলুব লা ইয়ামুত, ইনতা ইকদার সাউই কুল্লু শাই, ইনতা সাউই, ইনতা ইকদার সাউই। অসাধারণ। সত্যি আমরা অভিভূত। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, ইংলিশ, আরবি, বাংলা সবকিছুই পারেন আপনি। তো এটাই হচ্ছে আপনার জীবনে আর কোনো মজার কাহিনী বা কোনো স্ট্রাগল হয়েছে কিনা যদি এটা বলতেন। তারপর হচ্ছে আমরা খুবই শেষ পর্যায়ে চলে এসেছি দর্শকবৃন্দ, আমরা জাস্ট তার থেকে আর কিছু অভিব্যক্তি জানতে চাই। যারা এবার এডমিশন পরীক্ষা দিবে তাদের জন্য আমি বলে রাখবো যে সবাই বলে ভার্সিটিতে অনেক চিল, বাট এটা আসলে মিথ্যা কথা। তোমরা পড়াশোনা করবে, আমরা পড়াশোনার উদ্দেশ্যে এসেছি, আমরা পড়াশোনা করব। তারপর হচ্ছে যে পড়াশোনার বাহিরেও বিনোদনের দরকার, তাই বিনোদনও করব, কিন্তু সবকিছু ব্যালেন্স রাখতে হবে। পড়াশোনা আগে, তারপর হচ্ছে বিনোদন, এটা হচ্ছে মেন কথা। তারপর যেহেতু আমাদের টাইম লিমিটেশন থাকে, সময় একবার চলে গেলে আর আসে না, তাই আমি চাই যে সময়ের কাজে লাগানো সময়টা ভালোভাবে। আর এক্সট্রা কারিকুলার জিনিসটা বলে রাখবো, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত থাকতে হবে। কয়েকদিন আগে আমাদের নবীনবরণ হয়েছিল, তো ওইটার ভিতরে আমি পার্টিসিপেট করেছিলাম, গান বলো নাচ বলো, তো যেটাই হোক না কেন আমরা সবসময় সবকিছুর সাথে জড়িত থাকার চেষ্টা করব। শুধু পড়াশোনা করব এমন না, লাইফটাকেও এনজয় করে ট্রাই করব। তো এই জন্য আমি বলবো যে মজার সাথে পড়াশোনা করব, আর বুঝে বুঝে পড়াশোনা করব, প্লিজ মুখস্থ করবো না। শর্টকাট বা মুখস্থ এটা থেকে দূরে থাকি, বুঝে বুঝে পড়াশোনাটা করবো। নুসরাত জাহান তন্নি, ঢাকা ইউনিভার্সিটি ফিনান্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী। তার কাছ থেকে তার আসলে জীবনের ঘটে যাওয়া বিভিন্ন মজার এবং করুণ ঘটনা আমরা জানলাম। এবং তিনি একটা কথা বলেছিলেন যে হাল ছেড়ে দেওয়ার বিষয়টা, কষ্ট করতে হবে লাইফে। এবং আমি কিন্তু ফার্স্ট একটা কথা বলেছিলাম যে কখনো হাল ছেড়ে দিও না। এই এখনকার এই দাঁতে দাঁত চেপে রাখা কষ্টগুলো তোমাকে একদিন তোমার সফলতা অর্জন করিয়ে দেবে সারা জীবনের জন্য। এই কথাটা ছিল মোহাম্মদ আলীর। তো এটা থেকে আসলে আমাদের অনেক শিক্ষা আছে। তো আমাদের বিড়ি লাভ এডুকেশন থেকে প্রচারিত যে আজকের এই এপিসোডটি জীবন গল্পের, তন্নি, নুসরাত জাহান তন্নি আপুকে নিয়ে হচ্ছে করলাম। তো ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই জীবন গল্পটা চালিয়ে যাব। অবশ্যই অবশ্যই আপনারা সবাই বিডি লাভ এডুকেশনের সাথে থাকবেন, জীবন গল্প শুনবেন, দেখবেন।
এবং শেয়ার করতে পারেন। এবং সব সুস্থ কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তার আগে একটা বিষয়, সেটা হচ্ছে যারা অ্যাডমিশন প্রস্তুতি নিচ্ছেন বা ইউনিভার্সিটিতে যারা স্বপ্ন দেখেন যে ইউনিভার্সিটিতে আমি পড়বো, তাদের একটা ইনটেনশন থাকবে, সেটা হচ্ছে আমার যতই কাজ থাকুক এগুলা আসলে আপনার দিন শেষে এগুলা কিছুই আপনার সাথে থাকবে না। সেটা হচ্ছে ফোন বলেন বা আপনি আড্ডাবাজি বলেন, এগুলো আসলে অ্যাকচুয়ালি আপনার সাথে কিছুই থাকবে না। আপনার সাথে ওইটাই থাকবে যেটা নিয়ে আপনি আসলে কষ্ট করছেন। সো আপনার যেখানে কষ্ট করা দরকার সেখানে যদি সময় দেন 1 ঘন্টা, আর ফোনে যদি দেন 10 ঘন্টা, তাহলে আসলে কোনটাতে আপনি সফল হবেন বলেন? অবশ্যই মোবাইলে যে হ্যাবিটটা হয়ে গেছে, অভ্যাসটা হয়ে গেছে, সেদিকে আপনি সফল হবেন, সেদিকে আরো আস্তে আস্তে এটা বাড়তে থাকবে, তাই না? সেই জন্য আমাদের এখন থেকে ফোকাস রাখতে হবে, যতই কষ্ট হোক আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। আর একটা বিষয় হচ্ছে, যেমন খারাপ জিনিসটা আমাদের উপর কিন্তু আপনা আপনি চেপে যায়। বলে না যে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা, কিন্তু ভালো জিনিস আপনা আপনি চাপে না, এটা আমাদের উপর আসলে কষ্ট করে চাপাতে হয়। তো এই ছিল আজকের মতো। যারা দর্শকবৃন্দ আমাদের এই জীবন গল্প শুনেছেন বিড়লা এডুকেশন থেকে প্রচারিত, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবার সুস্থ কামনা করছি। আল্লাহ হাফেজ।